মহিলা হোস্টেল আমরা যদি নির্মাণ করি সেটাতে আমাদের এখানে দায়িত্ব সম্পন্ন হয়ে যায় না। মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর পক্ষে মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নাটোরকে বর্তমান সংসদে উপেক্ষা করার কোনো উপায় নেই। বর্তমান সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 4 জন সরাসরি নির্বাচিত এমপি রয়েছেন, 2 জন মহিলা সংরক্ষিত আসনে এমপি রয়েছেন, 1 জন প্রতিমন্ত্রী রয়েছেন, 1 জন হুইপ রয়েছেন। নাটোরকে উপেক্ষা করে বাংলাদেশ উন্নয়ন হবে না মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাননীয় মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুপস্থিতি, উনি রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে আছেন। আমি তার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী যে বিষয়টি, জনগুরুত্বপূর্ণ বিষয়টি মহান সংসদের সামনে আমাদের মাননীয় সংসদ সদস্য উপস্থাপন করেছেন, সে বিষয়ে আমি একটি ক্ষুদ্র বিবৃতি দিচ্ছি মাননীয় স্পিকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বড় আশুলিয়া সাভারে একটি এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় একটি ও চট্টগ্রামে একটি কর্মজীবী নারী হোস্টেল পরিচালিত হচ্ছে। কর্মজীবী হোস্টেলের বিবরণগুলো আমি সংক্ষিপ্ত আকারে এখানে দেওয়ার চেষ্টা করছি। কর্মজীবী নারী হোস্টেল আশুলিয়া সাভার ঢাকায় যেটি রয়েছে, সেখানে মাননীয় স্পিকার উপজেলার বড় আশুলিয়ায় অবস্থিত 12 তলা বিশিষ্ট একমুখী ভবন এপ্রিল 2013 থেকে জুন 2017 প্রকল্প মেয়াদে নির্মিত হয়েছে। হোস্টেলের আসন সংখ্যা 388টি। হোস্টেলের আসনের শ্রেণীবিন্যাস 2 আসন বিশিষ্ট কক্ষ 8টি, ভাড়ার হার 1200 টাকা করে, 3 আসন বিশিষ্ট কক্ষ 16টি এবং ভাড়ার হার 800 ও 4 আসন বিশিষ্ট কক্ষ 81টি, ভাড়ার হার 700। হোস্টেলের বর্তমান বর্ডারের সংখ্যা রয়েছে 2040 জন। প্রীতিলতা কর্মজীবী নারী হোস্টেল ও শিশু দিবাযত্ন কেন্দ্র নামে মাননীয় স্পিকার কালীগঞ্জ গাজীপুরে আরেকটি মহিলা কর্মজীবী হোস্টেল রয়েছে। সেখানে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা অবস্থিত 3 তলা বিশিষ্ট ভবনটি জুলাই 2016 হতে জুন 2019 প্রকল্প মেয়াদে নির্মিত হয়। হোস্টেলের আসন সংখ্যা 124টি। আসনের শ্রেণীবিন্যাস 2 আসন বিশিষ্ট কক্ষ 35টি, ভাড়ার হার 900, 3 আসন বিশিষ্ট কক্ষ 9টি, ভাড়ার হার 700, 4 আসন বিশিষ্ট কক্ষ 6টি, ভাড়ার হার 500 এবং ভিআইপি আসন 3টি কক্ষ, ভাড়ার হার 2000। হোস্টেলের বর্তমানে বর্ডার সংখ্যা রয়েছে 90 জন। কর্মজীবী নারী হোস্টেল চাঁদগাঁও চট্টগ্রাম, এখানে মাননীয় স্পিকার 4 তলা বিশিষ্ট ভবনটি 2টি ভবন রয়েছে, 2টি এবং 2 তলা বিশিষ্ট একটি ভবন সহ মোট 3টি ভবন জুলাই 1980 সাল থেকে হতে জুন 1982 প্রকল্প মেয়াদে নির্মিত হয়েছিল। হোস্টেলের আসন সংখ্যা 215টি, আসনের শ্রেণীবিন্যাস 3, আসন বিশিষ্ট কক্ষ 25টি, ভাড়ার হার 1100 ও 4 আসন বিশিষ্ট কক্ষ 35টি, যার ভাড়ার হার 1100 টাকা। বর্তমানে হোস্টেলের বর্ডার সংখ্যা রয়েছে 138 জন। নারায়ণগঞ্জ জেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নেই মাননীয় স্পিকার। এখানে উপরিক্ত 3টি হোস্টেল, ঢাকায় 3টি কর্মজীবী হোস্টেল, রাজশাহীতে একটি, খুলনায় একটি, যশোরে একটি এবং জাতীয় মহিলা সংস্থা প্রধান কার্যালয় বেলি রোডে একটি সহ মোট 10টি কর্মজীবী হোস্টেল ইতিমধ্যে বাংলাদেশে রয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা কর্মজীবী নারীদের বাসস্থান ও নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বিবেচনা করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ক্রমান্বয়ে প্রতিটি জেলায় একটি করে আধুনিক কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপনের প্রক্রিয়া বিবেচনাধীন রয়েছে মাননীয় স্পিকার। এর সাথে আমি একটু যুক্ত করতে চাই মাননীয় স্পিকার, শুধু মহিলা হোস্টেল আমরা যদি নির্মাণ করি সেটাতে আমাদের এখানে দায়িত্ব সম্পন্ন হয়ে যায় না। আমরা দেখেছি যে এই হোস্টেলগুলোতে সিট বরাদ্দের বিষয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অনিয়মের তথ্য আমরা দেখেছি। গত 7 দিন আগে আমার কাছে একজন এসেছেন যে মন্ত্রীর সুপারিশ ছাড়া সিট বরাদ্দ হচ্ছে না। আমরা সেই বিষয়ে তদারকি করছি যেন পরবর্তীতে এই বিষয়গুলোতে সিট আছে মানে বরাদ্দ হবে, না থাকলে বরাদ্দ হবে না, সুপারিশের ভিত্তিতে যেন কোনো সিট বরাদ্দের বিষয়গুলো না থাকে। মাননীয় স্পিকার, আপনি যদি 1 মিনিট সময় বাড়িয়ে দেন, আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকজন যারা আমাদের এখানে নোটিশ দিয়েছিলেন কিন্তু নোটিশগুলো গৃহীত হয়নি, প্রতিবন্ধীদের নিয়ে একটি প্রশ্ন উত্থাপন করেছিলেন যে তার এলাকাতে প্রতিবন্ধীদের সম্পর্কে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই মহান সংসদের সকল সদস্যবৃন্দ যারা আছেন এবং সারা বাংলাদেশকে জানাতে চাই যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি প্রতিবন্ধী যারা আছেন এই প্রতিবন্ধিতাকে কোনোভাবেই
বোঝা না সম্পদ হিসেবে নির্মাণ করার জন্য এবং সম্পদ হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করেছেন, যে স্টিয়ারিং কমিটির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী নিজে, এবং এখন পর্যন্ত 8টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদেরকে সদস্য হিসেবে চিহ্নিত করে এই স্টিয়ারিং কমিটিটি গঠন করা হয়েছে। যে স্টিয়ারিং কমিটির কেবলমাত্র উদ্দেশ্য হচ্ছে যে প্রতিবন্ধিতা নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন এবং পর্যায়ক্রমে যারা প্যারালাইজড অথবা অন্যান্য অসুখের মাধ্যমে প্রতিবন্ধিতা অর্জন করেছেন, তাদের প্রত্যেকের জীবন এবং জীবন মানকে যেন সর্বাধিকভাবে উন্নয়ন করা যায় এবং তাদেরকে বাংলাদেশের মেইন ইকোনমিতে যেন তাদেরকে কানেক্ট করা যায় এই বিষয়ে ব্যবস্থা নেওয়া। আর স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে 10টি জায়গাতে পাইলট বেসিসে আমরা ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের করার চেষ্টাও করছি। বর্তমান সরকারের যে প্রচেষ্টা রয়েছে এটা কেবলমাত্র প্রতিবন্ধী না, মহিলাদের ক্ষেত্রেও মাননীয় স্পিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা কাজ আমরা হাতে নিয়েছি। আশা করছি যে ভবিষ্যতে আপনারা অচিরেই দেখতে পারবেন যে কতটুকু আমরা অগ্রগতি করতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এদিকে যেহেতু একটা পয়েন্ট অফ অর্ডার নিয়েছি, আমাদের ডান পাশে রফিকুল ইসলাম হিলালি সাহেব অনেকক্ষণ যাবত চেষ্টা করছিলেন, আপনি 1 মিনিটে একটু শেষ করবেন প্লিজ, কি বিষয়? মিনিটে কোনোভাবেই সম্ভব হবে না মাননীয় স্পিকার। আমি অত্যন্ত ভারাক্রান্ত মনে কেন্দু আটপাড়া জনগণের পক্ষ থেকে এই মহান সংসদে প্রত্যেক সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছে মাননীয় স্পিকার। নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা একটি অবহেলিত উপজেলা। একটি মাত্র রাস্তা, সড়ক ও জনপথ বিভাগের 9,30,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে 7 কিলোমিটার রাস্তা নির্মাণ করার জন্য। রাস্তাটাকে শক্তিশালীভাবে ধরে রাখার জন্য রাস্তার 2 পাশে গাইড ওয়াল হওয়ার কথা। গাইড ওয়ালের নিচে 4 ইঞ্চি বাই 10 ইঞ্চি সিসি ঢালাই হওয়ার কথা, সিসি ঢালাই হয় নাই। 26 ইঞ্চি বাই 10 ইঞ্চি যে গাইড ওয়াল হওয়ার কথা, প্রথম 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি ঢালাই করা হয় নাই। মাননীয় সদস্য, কি বিষয়টা স্পেসিফিক্যালি বলে ফেলুন প্লিজ। এবং মানুষ বলে পুকুর চুরি, এটা সাগর চুরি হয়েছে। আমি গত সোমবারে একজন স্থানীয় সংসদ সদস্য হিসেবে পরিদর্শন করে যোগাযোগ সচিব মহোদয়ের কাছে একটি অভিযোগপত্র দিয়েছিলাম এবং আমার সামনে উনি 5 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছিলেন। 5 কার্য দিবস অতিবাহিত হয়ে গিয়েছে, তদন্তের কোনো নাম নেই। এইটুকু হয়েছে, 2 দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছিলেন আপনিও সদস্য, আমরা আসছি বলে আর আসে নাই। কাজটি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী 950 টাকার খাবার 150 টাকায় নামিয়ে এনেছেন। ওনার বেতনের 10 ভাগ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন, কিন্তু এই টাকাটা কিছু সংখ্যক দুর্নীতিবাদ প্রকৌশলী এবং ফ্যাসিস্ট আমলের ঠিকাদার তারা লুটপাট করে খেয়ে ফেলছে। আমরা মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে, আমরা বালিশ কাণ্ডের কোনো অবতারণা এই সরকারের সময় হোক, আমরা তা চাই না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সরকারি দল এবং বিরোধী দলের সংসদ সদস্যের সমন্বয়ে একটি তদন্ত কমিটি করা হোক। এই তদন্ত কমিটির মাধ্যমে এই শত শত কোটি টাকার মালিক জেলা নির্বাহী কর্মকর্তা, জেলা নির্বাহী প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী শত শত কোটি টাকার মালিক হয়েছে, তাদের বিরুদ্ধে দুদকের মাধ্যমে সম্পদের অনুসন্ধান করার জন্য দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি দেখলাম মাননীয় মন্ত্রী নোট নিয়েছেন। মাননীয় হুইপ বসেন দয়া করে। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। প্রথমে মহিলা আসন 33 হতে নির্বাচিত মাননীয় সদস্য শওকত আরা আক্তারকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী
জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার উত্থাপনীয় বিষয়, কার্বন নিঃসরণ কমাতে দেশের সকল গণপরিবহনকে বৈদ্যুতিক বা পরিবেশ বান্ধব জ্বালানিতে রূপান্তর করা প্রসঙ্গে। কার্বন নিঃসরণ বৃদ্ধি একটি বৈশ্বিক সমস্যা। এক্ষেত্রে বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশে কার্বন নিঃসরণ বাড়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদনে মারাত্মক ব্যাঘাত ঘটছে। বন, নদী ও বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়ে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া জলবায়ুর পরিবর্তনজনিত কারণে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বসতবাড়ি হারানো মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে এবং সার্বিক অর্থনীতি ও জনস্বাস্থ্যের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। বিশ্বের মোট কার্বন নিঃসরণের প্রায় 24% আসে পরিবহন খাত থেকে। আর বাংলাদেশে পরিবহন খাতে বছরে প্রায় 11.6 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়, যা মোট জাতীয় কার্বন নিঃসরণের 9%। এর মধ্যে প্রায় 70 থেকে 90% আসে সড়ক পথ থেকে, যেখানে ডিজেল চালিত বাস ও ট্রাক সবচাইতে বেশি দায়ী। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য গণপরিবহনে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বৈদ্যুতিক বা পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মাধ্যমে গণপরিবহনকে পর্যায়ক্রমে বিদ্যুৎ চালিত যানবাহনে রূপান্তর করতে হবে। সিএনজি এবং এলএনজি ডিজেল ও পেট্রোলের তুলনায় কম কার্বন নিঃসরণকারী হওয়ায় সেগুলোর ব্যবহার বাড়াতে হবে। স্থায়ী সমাধান হিসেবে বায়োডিজেল, বায়োগ্যাস, সবুজ হাইড্রোজেন ও পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে কার্বন নিঃসরণ কমানোর ব্যবস্থা করতে হবে। সর্বোপরি সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। সৌর বিদ্যুৎ থেকে চার্জ করা যায় এমন পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার নিশ্চিত করতে হবে। বিষয়টি মানুষের জীবন জীবিকার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এবং অতীব জরুরি। জনগুরুত্ব সম্পন্ন বিধায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকেও। মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন রোধে বিশ্বব্যাপী ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, সংক্ষেপে এনডিসি, বাংলাদেশ পরিবহন খাত হতে 2030 সালের মধ্যে 3.4 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ নিঃশর্তভাবে হ্রাস করার অঙ্গীকার করা হয়েছে। এই প্রেক্ষাপটে আগামী 2030 সালের মধ্যে বাংলাদেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের ন্যূনতম 30% ইলেকট্রিক মোটরযান ক্যাটাগরিতে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে গণপরিবহনকে বৈদ্যুতিক বা পরিবেশ বান্ধব জ্বালানিতে রূপান্তর করার নিমিত্তে ইতিমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের ব্যবহার ও পরিবেশ দূষণ হ্রাসকল্পে পরিবেশ বান্ধব সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিনা শুল্কে এবং অন্যান্য ক্ষেত্রে সর্বসাকুল্যে মাত্র 15% শুল্কে আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মাননীয় স্পিকার,
আমাকে 1 মিনিট যদি অ্যালাউ করেন, 3টে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনার একাত্ম বিধিতে যারা 2 মিনিটের করে বক্তব্য দিয়েছেন তারা বলেছেন। একটি হচ্ছে টোল মওকুফের বিষয়। আমরা যারা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছি অধিকাংশ জায়গায় নির্বাচনের আগে টোল মওকুফের কথা বলেছি, হয়তো জনমত গঠনের জন্য বলেছি, নির্বাচিত হওয়ার স্বার্থে বলেছি। যোগাযোগ মন্ত্রণালয় সেতু নির্মাণ করে, সেতু ব্যবস্থাপনা করে, বাট টোল হচ্ছে একটা রাজস্ব বিষয়, অর্থনৈতিক বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত। তো রাজস্ব যে কোনো সময়ে যোগাযোগ মন্ত্রণালয় আদায় রহিত করতে পারে না, অথবা কোনো মেম্বার অফ পার্লামেন্টও পারেন না, তাহলে তো এই পার্লামেন্টটাও চলবে না অর্থের অভাবে। যার ফলে এই দাবিগুলি মেম্বার অফ পার্লামেন্টরা করেন এবং তারা জনগণকেও করেছেন, ওয়াদা করেছেন। আমরা সেগুলি অর্থ বিভাগের সাথে আলোচনা করে ছোট সেতুতে ছাড় দেওয়া যায় কি না সেটা একটা নীতিগত সিদ্ধান্ত নিতে হবে অর্থনৈতিকভাবে। বাট কোন সেতুর টোল কালেক্ট হবে তার একটা নীতিমালা আছে। সেই সেতুর টোল কালেকশন বন্ধ মেম্বার অফ পার্লামেন্টের সুপারিশে বা অনুরোধে যোগাযোগ মন্ত্রণালয় করার সুযোগ কম। আরেকটি জায়গা হচ্ছে যেখানে রেল লাইন আছে সেখানেই মেম্বার অফ পার্লামেন্টের ওয়াদা করেছেন যে ট্রেন স্টেশন করে দিবেন অথবা রেল থামানোর ব্যবস্থা করে দিবেন। কিন্তু আপনি জানেন যে আন্তনগর ট্রেন যেখানে চলে কোন স্টপেজে থামবে তারও একটা নীতিমালা আছে, বিবেচনা করে স্টপেজগুলি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্টরা সব জায়গায় যদি ট্রেনগুলি থামাতে চান তাহলে আন্তনগর ট্রেন থাকবে না, সব লোকাল ট্রেন হয়ে যাবে। আবার একই সাথে আমরা চাই দ্রুততম সময় গন্তব্যে পৌঁছাতে, তাহলে আন্তনগর ট্রেন তাতে ঝুঁকিতে পড়ে, এই ব্যবস্থাপনাটা দুর্বল হয়ে যায়, অকেজ হয়ে যায়। আরেকটি কথা বলে শেষ করছি, সমস্ত মেম্বার অফ পার্লামেন্টরা নির্বাচনের আগে অধিকাংশ জায়গায় বলার চেষ্টা করেছেন 4 লেন সড়ক করে দেবে। এখন 4 লেন সড়ক হওয়ার জন্য ওই এলাকায় পর্যাপ্ত যানবাহন কতটুকু চলে, যাত্রীর সংখ্যা কত, মালাবান পরিবহন কি পরিমাণ আছে, সেইগুলি বিবেচনা করেই কিন্তু লেন নির্ধারণ করা হয়, সড়কের ক্যাপাসিটি। স্ট্যান্ডার্ড 2 লেনই জেলা পর্যায়ে যথেষ্ট বলে আমরা মনে করি। আর যেগুলি ন্যাশনাল হাইওয়ে আছে সেগুলি 4 লেন, 6 লেন, 2 সার্ভিস লেন সহ 8 লেন, এইগুলি দাবি আছে, পরিকল্পনা আছে, সেগুলি আমরা করব। যার ফলে মেম্বার অফ পার্লামেন্টরা আমি মনে করছি যে এই নীতিমালাগুলি একটু দেখে জেনে বুঝে রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল থাকা, অ্যাট দ্য সেম টাইম জনগণের প্রতি দায়িত্বশীল থাকা, এই দুটো সমন্বয় করলে আমার মনে হয় যে আমরা আরও বেশি জোরালো ভূমিকা পালন করতে পারবো। আর একটা দুর্নীতির কথা বলা হয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট বলেছেন আইটেম অনুসারে এবং স্পেসিফিক অনুসারে কাজ হচ্ছে কিনা আমি আজই গিয়ে তদন্ত করে দেখব, জানার চেষ্টা করব। আগামীকাল পার্লামেন্টের সুযোগ দিলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা মেম্বার অফ পার্লামেন্টদেরকে দেওয়া হবে। দুর্নীতি আছে, অস্বীকার করছি না, কিন্তু এই দুর্নীতি রোধে আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করণীয়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা যারা আছেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যারা আছেন, জোনগুলি যারা প্রধান আছেন, বিশেষ করে অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে এবং কাজের গুণগত মান নিশ্চিত করবার জন্য তাগাদা অব্যাহতভাবে দেওয়া হচ্ছে। ব্যত্যয় হলে নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি একটি প্রশ্ন করতে পারেন। 1 প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নোটিশের বিষয় যে মানুষের জীবন জীবিকার সাথে সম্পৃক্ত এবং জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ, সেই মনোভাব ব্যক্ত করে মাননীয় মন্ত্রী যেই বক্তব্য প্রদান করেছেন এজন্য মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বর্তমানে রাজধানীর ঢাকার রাস্তায় জনদুর্ভোগ একটি অন্যতম কারণ হলো ব্যাটারি চালিত অটোরিকশা বা ইজি বাইক। কাকডাকা ভোর থেকেই সড়কে নামে লাখ লাখ ব্যাটারি চালিত রিক্সা। ব্যাটারি চালিত রিক্সায় কম খরচে সহজে দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়, আবার চালকের শারীরিক পরিশ্রমও কম হওয়ায় যাত্রী চালক উভয়ই স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এসব রিক্সায় কার্বন নিঃসরণের তেমন একটা না হওয়ায় পরিবেশের জন্য ইতিবাচক, কিন্তু মাত্রাতিরিক্ত ও অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে তীব্র যানজট, ঘন ঘন দুর্ঘটনা এবং নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করছে।
চালকরা অদক্ষ হওয়ায় এবং তাদের কোনো ধরনের লাইসেন্স, প্রশিক্ষণ বা ট্রাফিক জ্ঞান না থাকায় সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। মাননীয় মন্ত্রীর সদস্য, কাছে- question করুন, মাননীয় please। মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এসব ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ না করে এগুলোর মান উন্নয়ন ও কোনো একটি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নিয়ে আসার মাধ্যমে রাস্তায় শৃঙ্খলা ফেরানোর কোনো ব্যবস্থা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, ব্যাটারি চালিত রিক্সা সম্পর্কে নিয়ন্ত্রণ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিকটা বেশি উনি গুরুত্ব দিয়েছেন। এটা সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগ নিয়ন্ত্রণ করে, যোগাযোগ মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করে না এবং তার এখানে হস্তক্ষেপের সুযোগও কম। তবে ঢাকা সিটিতে একটা মাল্টি মোডাম যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবার জন্য ইতিমধ্যে সমন্বিতভাবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই পদক্ষেপের অংশ হিসাবে ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণ এবং তার ব্যবস্থাপনা কি হতে পারে, কিভাবে করা যেতে পারে সেটা পরীক্ষা নিরীক্ষা চলছে। এরপরে সরকার বিশেষ করে ঢাকা সিটি এবং সারা বাংলাদেশে ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে অথবা পরিচালনার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট নির্দেশনা আসবে, তার আলোকেই সরকার এবং স্থানীয় প্রশাসন কাজ করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশে আবার বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে। মানুষ রাজনৈতিক বিপর্যয় নিয়ে যখন জেরবার অবস্থায় আছে, তখন মরার উপর খাড়ার ঘা হিসাবে বন্যার আঘাতে একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। এমত অবস্থায় মানুষের পাশে কেন সরকার নেই, সে প্রশ্নটা এখন সর্বত্র আলোচিত। ধরে নিচ্ছি 2024 সালে যখন প্রলয়ঙ্কারী বন্যা এসেছিল, তখন না হয় দেশে একটি অবৈধ এবং বিদেশিদের বসিয়ে দেওয়া সরকার ছিল, তাই বন্যার জন্য ত্রাণ সংগ্রহ করে সেই টাকা মেরে দেওয়া হয়েছিল। কিন্তু এখনো কি দেশে সেরকমই কোনো সরকার যে মানুষ বিপদগ্রস্ত হয়ে হঠাৎ আসা পানির সঙ্গে লড়ছে, আর সরকার প্রধান তার স্ত্রীকে নিয়ে রসিকতা করছেন ঢাকায় বসে? একটি দেশে একই সঙ্গে দুটি বন্যা আসলে চলতে পারে কি? একটু ব্যাখ্যা করছি। একটি বন্যা হচ্ছে পানির, আরেকটি বন্যা রাজনীতির। পানির বন্যা মানুষের ঘর ভাসিয়ে নেয়, ফসল নষ্ট করে, সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নেয়। আর রাজনৈতিক বন্যা ভাসিয়ে নেয় রাষ্ট্রের প্রতিষ্ঠান, প্রশাসনের সক্ষমতা, সরকারের দায়িত্ববোধ এবং মানুষের শেষ আশ্রয়টুকু। বাংলাদেশে আজ এই দুই বন্যা একসঙ্গে চলছে। দেশে আবার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে। সর্বশেষ নিশ্চিত হিসাবে ৭১ জন মানুষের মৃত্যু হয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দী। চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য এলাকা এবং দেশের আরো বিভিন্ন অঞ্চলে ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষি জমি এবং জীবিকা পানির নিচে। কোথাও পাহাড় ধস, কোথাও আকস্মিক ঢল, কোথাও খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। কিন্তু মানুষ যখন ছাদে উঠে প্রাণ বাঁচাচ্ছে, গাছের উপর উঠে প্রাণ বাঁচাচ্ছে, তখন সবচেয়ে বড় প্রশ্ন বৃষ্টি নিয়ে নয়, প্রশ্ন হচ্ছে সরকার কোথায়? 2024 সালে ভয়াবহ বন্যার সময় বলা হয়েছিল দেশে তখন একটি অনির্বাচিত, অসাংবিধানিক এবং বিদেশি সমর্থন নির্ভর সরকার ছিল। সেই সময় সরকারের প্রশাসনিক বৈধতা ছিল না রাজনৈতিক জবাবদিহিতা। ফলে তারা বন্যা মোকাবেলা করার চেয়ে ভারতকে দোষারোপ, আবেগ তৈরি করা এবং গণত্রাণ সংগ্রহের প্রচারণায় বেশি ব্যস্ত ছিল। তখন বলা হয়েছিল ভারত আগাম তথ্য দেয়নি, ভারত বাঁধ খুলে দিয়েছে, ভারত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়েছে। ভারত অবশ্য সেসব অভিযোগ অস্বীকার করেছিল। আন্তর্জাতিক প্রতিবেদনে 2024 সালের বন্যার কারণ হিসাবে প্রবল মৌসুমী বৃষ্টি, উজানে পানি এবং ঢল নামা এবং নদীর পানি বৃদ্ধির কথা উঠে এসেছিল।
কিন্তু এবার তো সেই অজুহাতটিও নেই। এবার প্রবল এবং দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতেই আকস্মিক বন্যা এবং পাহাড় ধস হয়েছে। বৃষ্টি কয়েকদিন ধরে চলছে, আরো 5 দিনের পূর্বাভাস রয়েছে। নদীর পানি বেড়েছে, আবহাওয়ার সতর্কতা ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, সরকার কি করছিল? মনে হচ্ছে বাংলাদেশের সরকার এখন শুধু গুলশান, বনানী আর ঢাকার অভিজাত এলাকার জন্য। বাকি বাংলাদেশ যেন রাষ্ট্রের মানচিত্রের বাইরে। ঢাকায় সভা হচ্ছে, বক্তৃতা হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে, পারিবারিক রসিকতা হচ্ছে, কিন্তু বন্যার পানিতে ডুবে থাকা মানুষের কাছে সরকারকে দেখা যাচ্ছে না। এখানেই 2024 সালের রাজনৈতিক বিপর্যয়ের সঙ্গে আজকের প্রাকৃতিক বিপর্যয়ের সম্পর্কটি বুঝতে হবে। বাংলাদেশে বহু বছর ধরে দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক উদাহরণ হিসেবে পরিচিত হচ্ছিল, কারণ এখানে দুর্যোগ ব্যবস্থাপনা কোনো ব্যক্তির দয়া বা কিছু স্বেচ্ছাসেবকের আবেগের উপর নির্ভর করত না। এর জন্য ছিল আইন, প্রতিষ্ঠান, প্রশিক্ষিত জনবল এবং স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার। এই নির্দেশনায় মন্ত্রণালয়, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব নির্ধারিত রয়েছে এবং তাদেরকে আগে থেকেই এই বন্যার সময় ছুটি বাতিল সহ এবং এই সিজনে ছুটি বাতিল সহ নানা রকম ব্যবস্থা নেওয়া হতো। উদ্দেশ্যই হলো দুর্যোগ দেখা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেন কেন্দ্রের রাজনৈতিক নির্দেশনার জন্য অপেক্ষা না করে স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়। কিন্তু 2024 সালের জুলাই আগস্টে রাজনৈতিক বিপর্যয়ের পর কি ঘটলো? দেশের সকল স্থানীয় জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়া হলো, প্রশাসনে গণবদলি হলো, অভিজ্ঞ কর্মকর্তাদের নিষ্ক্রিয় কিংবা কোণঠাসা করা হলো, রাজনৈতিক আনুগত্যের পরীক্ষায় রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক স্মৃতি ধ্বংস করা হলো। ফলে দুর্যোগ ব্যবস্থাপনার যে শেকড় ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে বিস্তৃত ছিল, সেই তারটি বা সুতোটি কেটে ফেলা হলো। আজকের বন্যা তাই শুধু অতিবৃষ্টির ফল নয়, এটি ভেঙে পড়া প্রশাসনিক কাঠামোরও ফল। এবার আসুন 2024 সালের ত্রাণের টাকার প্রশ্নে। ফেনী সহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার্ত মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাধারণ মানুষ টাকা, খাবার, কাপড়, ঔষধ, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা পর্যন্ত দিয়েছিলেন। মানুষ বিশ্বাস করেছিল তাদের সাহায্য দ্রুত বন্যার্তদের কাছে পৌঁছে যাবে। পরে প্রকাশিত অডিটে দেখা গেল মোট 11,69,84,420 টাকা সংগ্রহ হয়েছিল। 420 সংখ্যাটি খুব আপনি মনে রাখতে পারেন সংখ্যাটি, কারণ 420 বলে আমরা একটা ব্যাপারটা জানি, এই আইনটি আমরা জানি। আর এই বন্যার টাকা নিয়ে আসলে 420 গিরি হয়েছিল। তৎকালীন হিসাবে খরচ হয়েছিল মাত্র 1,38,33,207 টাকা, প্রায় 9,91,00,000 টাকা তখনও দুটি ব্যাংক হিসেবে নাকি পড়েছিল। পরে সেই টাকা কি হয়েছে কেউ জানে না। প্রশ্ন হচ্ছে, মানুষ যখন খাবারের জন্য হাহাকার করছিল, শিশুরা যখন বিশুদ্ধ পানির অভাবে অসুস্থ হচ্ছিল, তখন এই কোটি কোটি টাকা ব্যাংকে পড়েছিল কেন? বলা হয়েছিল ভবিষ্যতে পুনর্বাসনের জন্য টাকা রাখা হয়েছিল, বলা হয়েছিল স্বেচ্ছাসেবক এবং লজিস্টিক সক্ষমতা সীমিত ছিল। কিন্তু যে সংগঠন কয়েক সপ্তাহে দেশব্যাপী মানুষ সংগঠিত করে সরকার পতনের মতো ঘটনা ঘটিয়ে ফেলেছিল, তারা বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য স্বেচ্ছাসেবক পেল না, একথা কি বিশ্বাসযোগ্য? আর ব্যক্তিগত বা অস্থায়ী হিসাবে জনগণের অনুদান রাখার প্রয়োজন হলো কেন? কোন এলাকায় কত টাকা ব্যয় হয়েছিল আমরা জানি না, কারা উপকারভোগী ছিলেন সেটাও আমরা জানি না, অবশিষ্ট অর্থ শেষ পর্যন্ত কোথায় গেল সেটাও আমরা জানি না, কোনো সরকারি তহবিলে কত টাকা হস্তান্তর করা হয়েছিল কিনা তাও তো জানি না, সেই অর্থের চূড়ান্ত ব্যবহার কি হয়েছে তাও জানা যায় না। এসব প্রশ্নের পূর্ণাঙ্গ জনসম্মুখে যাচাইযোগ্য উত্তর এখন প্রয়োজন। এখানে কাউকেই আগে থেকে চোর ঘোষণা করার প্রয়োজন নেই, কিন্তু টাকা নয় ছয়ের অভিযোগ উঠলে তার জবাব তো স্লোগান দিয়ে দেওয়া যায় না। প্রয়োজন ব্যাংক স্টেটমেন্ট, উপকারভোগীর তালিকা, অঞ্চল ভিত্তিক ব্যয়ের হিসাব এবং স্বাধীন অডিট। কারণ ওই টাকা কোনো রাজনৈতিক সংগঠনের ছিল না, ছিল জনগণের টাকা, বন্যার্তদের জন্য আমানত। 2024 সালে তখনকার সরকার অনির্বাচিত ছিল, এই যুক্তি কেউ দিতে পারেন, কিন্তু বর্তমান সরকার তো তারা দাবি করে যে তারা নির্বাচিত, বৈধ এবং জনগণের ম্যান্ডেট প্রাপ্ত। তাহলে আজও মানুষ কেন এই রাষ্ট্রীয় অনুপস্থিতি দেখছে? বৈধতা শুধু ব্যালট বাক্স থেকে আসে না, বৈধতা প্রতিদিন প্রমাণ করতে হয়, দুর্যোগে, সংকটে, মানুষের জীবন বাঁচানোর মুহূর্তে।
সরকার বলতে শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী আর প্রেস উইং এর বিবৃতি বোঝানো যায় না বা বোঝায় না। সরকার মানে পানি আসার আগে সতর্কতা, সরকার মানে ঝুঁকিপূর্ণ মানুষকে সরিয়ে নেওয়া, সরকার মানে নৌকা, আশ্রয় কেন্দ্র, চিকিৎসক, বিশুদ্ধ পানি এবং শিশু খাদ্য। সরকার মানে প্রতিদিন প্রকাশিত জেলা এবং উপজেলা ভিত্তিক হিসাব। সরকার মানে ক্ষতিগ্রস্ত কৃষক এবং দিনমজুরের পুনর্বাসন। সরকার মানে যে পদ্মা সেতুকে নিয়ে নানা রকম হাস্যরস করা হয়েছিল, ভেঙে পড়বে বা সেই পদ্মা সেতুতে ওঠার জন্য মানা করা হয়েছিল, আজ প্রধানমন্ত্রী সেই পদ্মা সেতু পার হয়ে বরিশাল গিয়ে বক্তৃতাবাজি নয়। সরকার বলছে উদ্ধার এবং ত্রাণে বিভিন্ন সংস্থাকে নামানো হয়েছে এবং পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, কিন্তু কাগজে 10টি পদক্ষেপ আর মাঠে মানুষের অভিজ্ঞতা এক জিনিস নয়। মানুষ যদি খাবার না পায়, উদ্ধার না পায়, সরকারের উপস্থিতি না দেখে, তাহলে প্রেস রিলিজ দিয়ে রাষ্ট্রের অনুপস্থিতি ঢেকে রাখা যায় না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, দেশের গণমাধ্যমেও দুর্যোগের পূর্ণ চিত্র যথেষ্ট দৃশ্যমান নয়। বিদেশি গণমাধ্যম যখন মৃত্যু, বিচ্ছিন্ন জনপদ এবং আটকে পড়া মানুষের খবর দিচ্ছে, তখন দেশের বড় অংশের মিডিয়া যেন অস্বাভাবিকভাবে সংযম দেখাচ্ছে। 11ই জুলাই রয়টার্স অন্তত 44 জনের মৃত্যু এবং 10 লাখের বেশি মানুষ আটকে পড়ার তথ্য দিয়েছিল। এরপর মৃতের সংখ্যা আরো বেড়ে 71 হয়েছে। প্রশ্ন উঠতেই পারে, দেশের মানুষকে নিজের দেশের বিপর্যয়ের খবর বিদেশি গণমাধ্যমের কাছ থেকে জানতে হবে কেন? দেশের মিডিয়াকে কে আটকে রাখছে? প্রাকৃতিক দুর্যোগ কখনোই পুরোপুরি ঠেকানো যায় না, কিন্তু দুর্যোগের আগে প্রস্তুতি না নেওয়া, প্রশাসনিক কাঠামো ধ্বংস হওয়া বা ধ্বংস করা, তথ্য গোপন করা এবং মানুষকে নিজেদের ভাগ্যের উপর ছেড়ে দেওয়া কোনো প্রাকৃতিক ঘটনা নয়, এগুলো রাজনৈতিক সিদ্ধান্তের ফল। 2024 সালের রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশকে শুধু সরকারহীন করেনি, একটি রাষ্ট্রের দুর্যোগ মোকাবেলার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তখন ছিল ইউনূস সরকারের অনির্বাচিত উদাসীনতা, এখন নির্বাচিত বলে দাবিদার সরকারের দৃশ্যমান অনুপস্থিতি। এটা আরো ভয়ঙ্কর। সরকার বদলেছে, প্রচারণার ভাষা বদলেছে, কিন্তু বন্যাত্ম মানুষের ভাগ্য বদলায়নি। সরকার কোথায় আসলে? প্রশ্ন হচ্ছে 2024 সালের ত্রাণের অবশিষ্ট টাকা কোথায়, আর পূর্ণাঙ্গ হিসাব কোথায়? আর যে সরকার নিজেকে নির্বাচিত এবং বৈধ বলে দাবি করছে, সেই সরকার 71টি মৃত্যুর পরও কেন জনগণের পাশে দৃশ্যমান নয়? বৃষ্টি প্রকৃতির সৃষ্টি, কিন্তু মানুষকে অসহায়ভাবে মরতে দেওয়া রাষ্ট্রের ব্যর্থতা। আর রাজনৈতিক বিপর্যয়ের পর যখন প্রতিটি প্রাকৃতিক দুর্যোগই মানবিক বিপর্যয়ে পরিণত হয়, তখন বুঝতে হবে দেশে শুধু নদীর পানি বাড়েনি, রাষ্ট্রের দায়িত্বহীনতাও বিপদসীমা অতিক্রম করেছে।